একসময় যমুনার এই ঐতিহাসিক ঘাট দিয়ে ফেরিতে করে ট্রেন পারাপার হতো। 1998 সালে যমুনা সেতু চালুর পর পর্যায়ক্রমে তৎকালীন রেল ফেরি বন্ধ হয়ে গেলে কালের বিবর্তনে সেই রমরমা যোগাযোগ রুট আজ আধুনিকতার এই সময়ে এসেও পড়ে আছে নৌকা চলাচলের যুগে। মাঝখানে এলাকাবাসীর ব্যাপক আন্দোলনের মুখে এই রুটে স্বাভাবিক ফেরি কার্যক্রম চালুর ব্যবস্থা নেওয়া হলেও 150 কোটি টাকার সেই প্রজেক্টও এখন চরম ব্যর্থতার প্রহর গুনছে। এই পথে উত্তরবঙ্গের সাথে ময়মনসিংহ হয়ে ঢাকার যাবতীয় যোগাযোগ হয়তো এরকম ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নৌকায় করতে হয়, নতুবা অনেক ঘুরপথে যমুনা সেতুই শেষ ভরসা। তাই সম্প্রতি জোর দাবি উঠেছে এই রুটে দ্বিতীয় যমুনা সেতুর। গাইবান্ধার চর জনপদ ঘুরতে বের হয়ে আজকে এই রুটেই আমরা এক রোমাঞ্চকর নৌভ্রমণ করে জানতে চেষ্টা করব অত্র এলাকার লোকের দুর্ভোগের বাস্তব চিত্র। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত। এখন বাজে সকাল 8:15টার মতো। চলে এসেছি সাতমাথায়। এখান থেকে যাব গাইবান্ধার দিকে। যদি আরেকটু আগে আসতে পারতাম, ধরেন 7টা সাড়ে 7টা নাগাদ আসতে পারতাম, ঢাকা থেকে যে বাসগুলো গাইবান্ধায় যায় সাতমাথা হয়ে যায়, শহর হয়ে যায়, সেই বাস ধরতে পারতাম। লেট করে ফেলেছি, সমস্যা নাই। এই যে পেছনে দাঁড়ায় আছে রিপন, এই বাসটা রংপুর হয়ে সৈয়দপুর যাবে। পথে আমি পলাশবাড়ি নেমে পড়বো। এখান থেকে 51 কিলোমিটার ডিস্টেন্স, সেখান থেকে আর 21 কিলোমিটারের মতো গেলেই হচ্ছে গাইবান্ধা শহর পেয়ে যাব। সকাল সকাল অতিক্রম করছি বগুড়া শহর, দেশের 13তম সিটি কর্পোরেশন। এখানকার মাটিডালি বিমানমোড় স্মরণ করিয়ে দিচ্ছে অল্প দিনের মাঝে আমাদের এয়ারপোর্টও চালু হওয়ার পথে। আমরা এখন উঠে গিয়েছি ঢাকা রংপুর মহাসড়কে। এ পথেই পলাশবাড়িতে নেমে যাব আমরা। অবশেষে পৌঁছে গেলাম পলাশবাড়িতে। এইদিকে হচ্ছে বিভক্ত হয়ে গেছে গাইবান্ধার রাস্তা। এখন গাইবান্ধার দিকে যাব। বগুড়া থেকে 8:30টায় আমাদের বাসটা স্টার্ট করেছিল। সেমি লোকাল বাস হিসেবে ভাই অনেক টানছে, 9:40-এ নিয়ে এসে ফালাইছে হচ্ছে পলাশবাড়িতে। তো বিগত সরকার এই রাস্তায় আসলে যে পরিমাণ কাজ করে গেছে, এটা একটা প্রেইজ অর্দি ব্যাপার। আমার তো মনে হয় এটা এখন বাংলাদেশের বেস্ট হাইওয়ে। এতটুকু অত্যুক্তি হবে না এটা বললে। যাই হোক, এটা হচ্ছে গাইবান্ধার রাস্তা। এই যে মেইন হাইওয়ে এই দিক দিয়ে চলে গেছে রংপুরের দিকে, আর আমরা যাব হচ্ছে এখন পলাশবাড়ি থেকে গাইবান্ধা শহরের দিকে। মোড়ে এসে দাঁড়াতেই শুনলাম লাইনের সিএনজিতে ডাকাডাকি করছে। যাত্রী ভরতেই ড্রাইভার ভাই গাড়ি স্টার্ট দিলেন। পথের মনোরম সৌন্দর্য ছিল একেবারে চোখ জুড়িয়ে দেওয়ার মতো। গাইবান্ধা ডিরেক্ট বাস মিস করে একদিক দিয়ে ভালোই হয়েছে। এই রাস্তায় মুক্ত বাতাসে গা মেলে দিয়ে পথে এগোতে পারছি। পলাশবাড়ি থেকে গাইবান্ধা রাস্তাটা ছিল এক কথায় অসাধারণ, চমৎকার গ্রামীণ নৈসর্গিক পথ ধরে আমরা চলে এলাম এখন গাইবান্ধা বাস টার্মিনালে। এখানে ওই যে অরিন বাস যাচ্ছে। অরিন তো বলতে গেলে অরিন আলহামরা এগুলো হচ্ছে গাইবান্ধার জাতীয় বাস। তো এখান থেকে গাইবান্ধা শহর আর একটু সামনের দিকে। পেছনে একটা অটো নিয়ে নিছি 80 টাকা, একেবারে বালাসীঘাটে আমাকে নিয়ে যাবে। যেহেতু আমরা চর জনপদ এক্সপ্লোর করব, ওই দিকে আগে যাওয়া ভালো। বালাসীঘাট থেকে নৌকা পাবো তো নাকি? আচ্ছা চলেন কাকা আগাই। এটা হচ্ছে গাইবান্ধা টার্মিনাল এরিয়া। গোটা বাংলাদেশের সাথে হচ্ছে গাইবান্ধার কানেকশন এই জায়গাটা থেকে। কাকা বলতেছে টার্মিনালটা না সরাইলে পরে রাস্তার যানজট নাকি যাচ্ছে না, একটু সরাই শহরের সাইডে নেওয়া লাগবে না? বগুড়াতে তো শহরের সাইডে। ঘাটে পৌঁছাতেই এখানকার নতুন ফেরিঘাট টার্মিনালটা নজরে এলো।
এত টাকা খরচ করে নেওয়া প্রকল্প এভাবে পড়ে থাকতে দেখলে কার না মন খারাপ হয়ে যায়। দর্শক বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেলাম বালাসী ঘাটে। আর বালাসী ঘাটে কিন্তু এখন দেখেন এই যে ফেরি ঘাট টার্মিনাল তৈরি করা হয়েছে। এর আগে যখন এসেছিলাম সম্ভবত 2020 কিংবা 21 সালে, তখন এই ফেরিঘাট টার্মিনাল ছিল না। এই পাশে বালাসী ঘাট এবং ওই পাশে বাহাদুরাবাদ ঘাটে এই টার্মিনাল তৈরি করা হয়েছে। তবে বোধহয় ফেরিটা এখনও চালু হয়নি। এখান থেকে যমুনার বিভিন্ন চরে, বিশেষ করে জামালপুরের ওইদিকে যাওয়ার নিয়মিত বিরতিতে নৌকা ছেড়ে যায়। ওই পাশে রাজীবপুর ঘাট, নয়ার চর, মোল্লার চর, তারপরে ফুটানি ঘাট, সব জায়গায় হচ্ছে নৌকা ছেড়ে যায়। ও আচ্ছা, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ঘাট। ঘাটের এই দিকটায় খাবারের হোটেলের প্রাধান্য চোখে পড়ল। বালাসী ঘাট কিন্তু ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা নৌঘাট। যমুনার এই পারে বালাসী ঘাট, ওই পারে বাহাদুরাবাদ, অর্থাৎ দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট। আগে তো এই দিক দিয়ে রেলওয়ে ফেরি চলাচল করতো। আমি এর আগে যখন এসেছিলাম মনে হয় ওই পাশে তখন অনেক চর ছিল, এখন তো নদীতে পানি অনেক বেড়ে গেছে, বোধহয় ড্রেজিং ফেজিং করা হয়েছে। নদীর ওই পাশে হচ্ছে ফেরি দেখেছিলাম, পরে সংবাদপত্র মারফত জানতে পেরেছিলাম সেই ফেরি নাকি নিলামে বিক্রি হয়ে গেছে। বছর 5 আগে এই রেলওয়ে ফেরির অবশিষ্টাংশ দেখতে এসেছিলাম বালাসী ঘাটে। 1825 সালে ব্রিটিশরা ইংল্যান্ডে প্রথম রেল ব্যবস্থা চালু করে। তাদের হাত ধরে 1862 সালেই আমরা এই দেশে ট্রেনের দেখা পাই। 1938 সালে চালু হয়েছিল যানবাহন ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ তিস্তামুখ ঘাট বাহাদুরাবাদ নৌরুট। নাব্যতা সংকটের কারণে 1990 সালে তিস্তামুখ ঘাটটি বালাসীতে সরিয়ে নেওয়া হয়। আর পরবর্তীতে যমুনা সেতু হওয়ার পরে 2005 সালে তো আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচলই বন্ধ ঘোষণা করা হয়। এখন ইতিহাস হয়ে ঘাটে পড়ে থাকা সেই ফেরিগুলো আর নেই। একটু আগায় নেই, দেখি মোল্লার চরে কখন নৌকা যাবে। নৌকা যদি এরকম কথা বলতে বলতে মিস করে ফেলি, তখন আবার দেখা যাবে 2-3 ঘন্টা ওয়েট করা লাগতেছে। ভাইজান, মোল্লার চরের নৌকা কোনটা? মোল্লার চর কখন ছাড়বে নৌকা? 11টায় ছাড়ে। কতক্ষণ লাগে যাইতে? 2 ঘন্টা। বালাসীঘাট এই পথে 3টি জেলাকে সরাসরি সংযুক্ত করে রেখেছে। এখান থেকে নিয়মিত বিরতিতে গাইবান্ধার যমুনার ওপারের জনপদ মোল্লারচর, জিগাবাড়ি, জামালপুরের সানন্দবাড়ি, ফুটানি বাজার, আবার কুড়িগ্রামের রাজীবপুর, নয়ারচরে নৌকা চলাচল করে। ঘাটে এসেছে রিল্যাক্স করে কিছুটা সময় কাটাবো, জায়গাটা একটু এক্সপ্লোর করব। আপাতত সেই সুযোগ পাচ্ছি না, কারণ এই যে আসলাম, যে আসার সাথে সাথেই মোল্লার চরে যাব। মোল্লার চরে নৌকা ছেড়ে দিচ্ছে। 11টার এই নৌকা মিস করলে আবার 1টার সময় নৌকা, আবার 3টার সময় নৌকা, মানে 2 ঘন্টা বসে থাকতে হবে। মোল্লার চরের নৌকায় কিন্তু এখন দেখেন লোকজন প্রায় ভর্তি হয়ে গেছে। এই নৌকাটা মোল্লার চর এবং সানন্দবাড়ি এই 2টা ঘাটে ঘাট দেয়। কাকা, কোথায় যাবেন? যাবেন কোথায়? মোল্লার চর। আপনার বাড়ি কি মোল্লার চর? না, বক্সিগুন্ডা। এখানে নৌকা একেবারে নিয়মতান্ত্রিক উপায়ে চলে। দেখেন, নৌকায় ওঠার সাথে সাথে টিকিটের ব্যবস্থা। 120 টাকা করে টিকিট, ভাড়া বেশি নেওয়ার কোনো উপায় নাই। না না। ওই পাশের নৌকাটা কোথায় যাবে? রাজীবপুর নাকি? আপনারা কোথায় যাবেন? জিন্দাবাড়ি, দিঘাবাড়ি। অনেকে এখান থেকে খাবার দাবার কিনে নিচ্ছে। 1.5-2 ঘন্টার নৌকা যাত্রা তো। একসাথে 3টা নৌকা এখানে ছাড়তেছে। ওই পাশে একটা নৌকা এইমাত্র লেগে গেল, ওই পার থেকে এলো। আর এখন বাজে হচ্ছে সকাল কত, 11:10। নৌকা ছাড়তে দেরি হচ্ছিল। এই পাশে তারা দিচ্ছিল আমাদেরকে যে নৌকা ছাড়তেছে না কেন। মানে এখানে একদম টাইম টেবল মেনটেন করে নৌকা চলে। এই নৌকাটা ভালো। এই নৌকাটা দেখেন, সুন্দর ছাউনি, সবাই ছাউনির মধ্যে বসে আছে। অবশেষে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম মোল্লার চরের উদ্দেশ্যে। 1.5 ঘন্টার একটা অসাধারণ নৌকা ভ্রমণ হবে। 3টা নৌকা একসাথে ছাড়লো, তারপরে একটু পরে গিয়ে নাকি সব নৌকা আলাদা হয়ে যাবে। বালাসীঘাট থেকে আমাদের নৌকাটা আধা ঘন্টার মতো চলেছে। এইখানে যমুনার গতিপথে
একটা ছোট প্ল্যান্ট মতো দেখতে পাচ্ছিলাম। সেটা দেখার পরে ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আসলে এখানে কি হচ্ছে। ভাইয়া এই এলাকার লোকাল, ভাইয়া আপনি বলেন এখানে কি হচ্ছে। এখানে বালুর সাথে যে বিভিন্ন ধাতু পদার্থ মিশে আছে এগুলো ওরা গবেষণা করে এই ছাঁকনি করে আলাদা করতেছে আর কি। সেখান থেকে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য নিয়ে খনিজ যায় পদার্থ এখানে। পাওয়া গেছে এখানে। বিভিন্ন মাটির সাথে, হ্যাঁ মাটির সাথে মিশে আছে যে বালুর সাথে। হঠাৎ দেখতে পেলাম দেদারসে বালু তোলার কাজ চলছে মাঝ নদীতে। তাহলে ড্রেজিংয়ের অভাবে যে শুনেছিলাম এই পথে ফেরি চালানো সম্ভব হচ্ছে না। নৌকা যারা চালায় এরা ওই যে ওদের সাথে একটু লিঙ্ক করে যে যাতে ফেরিগুলো না চলে, নৌকাতে বেনিফিট। এখানে তো নাব্যতা সংকটের কোনো ব্যাপার দেখতেছি না আমি সেরকম। যেখানে সমস্যা আছে সেগুলো ড্রেজিং করার জন্য দেখতেছি বিভিন্ন জায়গায় মেশিন রাখা আছে, কিন্তু ড্রেজিং করে কি না সেটা তো আমরা সেটাই প্রশ্ন। মেশিনগুলো আমরা দেখি যে সব সময় থাকে, কিন্তু কাজ করে কি না, কতটুকু কাজ করে এ সম্পর্কে আমরা সঠিক জানি না। ভাইয়ার পরিচয় জানতে পারলাম তিনি একজন স্কুল শিক্ষক, ছুটিতে বাড়ি গিয়েছিলেন। আবার নদী পার হয়ে ওপারের গাইবান্ধায় যেতে হচ্ছে পোস্টিংয়ের কারণে। সেখানে তারা মেস করে থাকেন কয়েকজন শিক্ষক মিলে। যারা প্রতিদিন এই পথে চলাফেরা করে তাদের জন্য তাড়াতাড়ি গেলে কতটা এনজয়মেন্টের ব্যাপার এটা, সেটাই প্রশ্ন। এই এলাকার লোকের একটা প্রাণের দাবি আছে, সেটা হচ্ছে বালাসী থেকে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর একটা দাবি বোধহয় আপনাদের আছে এরকম। আমি নিউজ দেখতেছিলাম এখানে আসার আগে, তখন আমি দেখতেছিলাম এরকম কিছু নিউজ। বালাসী থেকে বাহাদুরাবাদ যদি যমুনা সেতু কখনো করা হয় তাহলে রংপুর বিভাগের এই সেকশনটা জামালপুরের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ কানেক্টেড হয়ে যাবে। আমাদের যে যমুনা সেতু সিরাজগঞ্জ ওই সাইডে, সেই যমুনা সেতু দিয়ে আলটিমেটলি এই এলাকার লোকজনের কিন্তু তেমন কোনো কাজে লাগে না। এই এলাকার লোকজনকে এই নদী পথেই এর আগে যেভাবে চলাচল করতো এখনও ঠিক একইভাবে চলাচল করতে হচ্ছে প্রতিদিন। এই মুহূর্তে আমাদের নৌকার গতি কিছুটা কমায় দিছে মাঝি। তো যেটা জানতে পারলাম এখানে এখন তো বৈশাখ মাস চলছে, পানির লেভেলটা অনেক কম। তো যেসব জায়গায় ওনারা সন্দেহ করেন যে চরে আটকে যেতে পারে, ওই সব জায়গায় নদীতে নৌকা একটু স্লো করে দিয়ে তাদের যে একটা পথ আছে বুঝে যায় ওনারা, তাই না, যে কোন দিক দিয়ে চলতে হবে ওই পথে, হ্যাঁ ওই পথে ওনারা নৌকাকে টেনে নেয় আর কি। পানির ঢেউ দেখে বুঝে যায়। এদিকের মাঝিগুলো কিন্তু স্কিলফুল হয়, তারা এখানে যেভাবে স্কিলফুলি নৌকা চালায় বিশেষ করে শুকনার সময়ে, সেটা যদি অন্য কোনো বড় গাঙের মাঝিকে দেওয়া হয় পারবে না, কিন্তু মিস করে ফেলবে এইগুলা। হ্যাঁ ওদের চেনা সব কিছু। আর ওই যে দেখেন দূরে একটা গ্রাম মতো দেখা যাচ্ছে, এগুলা কিন্তু সব চরের গ্রাম, একেবারে নদীর মাঝখানের গ্রাম এইগুলা। এই গ্রামের নাম তো জানি না আমরা, তো বাড়ি কুমদের পাড়া। এরকম কত চর আর কত গ্রাম যে যমুনার বুকে আছে তার কোনো ইয়ত্তা নাই ভাই। বর্ষাকালে কিন্তু যমুনার রূপ একেবারেই বদলে যায়। এ নদীর সর্বগ্রাসী রূপ যে কতটা ভয়ঙ্কর সেটা কেবল চর এলাকার লোকজনই জানেন। এখন তো ঘুর পথে যাওয়া লাগতেছে। নদী তখন উত্তাল থাকে বেশি, তখন উত্তাল বেশি থাকে, যখন পানি বেশি থাকে তখন উত্তাল থাকে। বালাসীঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে এসেছে 1 ঘন্টা হয়ে গেছে। এর মাঝে কত রকম আবহাওয়ার পরিবর্তন যে আমরা পেলাম তার কোনো ইয়ত্তা নাই ভাই। কি বলে, পিছনে আসো পিছনে আসো। এই মুহূর্তে দেখেন নদী বেশ উত্তাল হয়ে গেছে। প্রথমে ঝিরি ঝিরি বৃষ্টি ছিল, তারপরে রোদ, তারপরে চমৎকার বাতাস আবহাওয়া, বলতেছিলাম যে ওয়েদার খুব ভালো। আর এখন দেখেন কি অবস্থা, এখন নদী উত্তাল, একটা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে, আমাদেরকে সতর্ক অবস্থানে যেতে বলতেছে। ছাউনির ভেতরে আশ্রয় নিচ্ছে, আল্লাহ ভরসা, দেখা যাক। আরও আধা ঘন্টা বোধহয় লাগবে তাই না যাইতে। কাকা আপনার বাড়ি কোন চরে? আনন্দবাড়ি আকন্দপাড়া। আপনারা এইভাবে কি নিত্য নৈমিত্তিক চলাফেরা করেন? জি জি। এই যে যদি ঝড় উঠে যায় সেক্ষেত্রে কি হইতে পারে? সেহেতু আমরা হয়তো এই যে এখন কাগজ দিয়ে তলে বসে থাকবো। তুফান আসলে ঝুঁকি ওঠে, কিন্তু চরের মধ্যে খুব কমই। তার কারণ হলো কি আমরা তো এক ফসকে দিকে আছি।
লাউ চাপে দেয়। আচ্ছা, বুঝতে পারছি। এইভাবেই আপনাদের এইভাবে। চলতে হয়। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মনে হয় সমস্যাটা একটু বেশি হয়। এই যে এখন দোকানের সময় হলে পরে খুব সমস্যা বেশি হয়। আল্লাহ ভরসা। জি। এভাবে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীকে এই নৌরুটে যাতায়াত করতে হচ্ছে। অনেকেরই এপার ওপার নিকটাত্মীয়ের বসবাস, আবার দুই অঞ্চলের মাঝে পণ্য আনা নেওয়াও করতে এই পথই ভরসা। ওপারের ঘাটগুলোতে পৌঁছাতে দূরত্ব ভেদে 2 থেকে 3 ঘন্টাও সময় লেগে যায়। আমার বাড়ি গাইবান্ধা সদর। গাইবান্ধা সদরে কই যাচ্ছেন এখন? নানা বাড়িতে বেড়াতে যেতেছি। আপনার নানা বাড়ি কোন চরে? ডিগ্রি চর, জামালপুর জেলা। তবুও তাদের মুখে হাসি, বুকে আশা। হয়তো কখনো এই পথেও যমুনা সেতু হবে। সদিচ্ছা থাকলে নিদেন পক্ষে ফেরি সার্ভিস তো চালু করাই যায়। এই একটা নৌ ভ্রমণে কত রকম অভিজ্ঞতা যে হলো, এটা যদি এই বালাসী সানন্দবাড়ি রুটে আমি নৌ ভ্রমণ না করতাম, এটা কল্পনাও করা যাইতো না। আমি তো আমার বাড়ির ওই পাশে ধনুট কিংবা মেঘাই কাজীপুরে নৌ ভ্রমণ করেছি নৌকায়। সেই নৌ ভ্রমণের সাথে যদি যমুনার এই নৌ ভ্রমণকে মিলাতে যাই, ভাই মিলবে না। এদিকে যমুনা একেবারে প্রমত্তা রূপে আছে, নদীর প্রবাহ বিশাল। এই নৌ ভ্রমণটা অনেক লেন্দি, চমৎকার একটা জার্নি এনজয় করতেছি। যদিও আমি এনজয় করতেছি, বাদবাকি যারা যাত্রী তাদের কাছে এটা প্রতিদিন কাজে করতে হয়, এটা বোরিং লাগারই কথা নাকি? এদিকে একটা ব্রিজ হলে তাদের জন্য ভালো হবে। যদিও ব্রিজ আমার মনে হচ্ছে এখানে ব্রিজ করলে 8-10 কিলোমিটার ব্রিজ করা লাগবে। তারপরেও ধীরে ধীরে দেশের অগ্রগতির জন্য এই কাজগুলো কোনো এক সময় হবে ইনশাল্লাহ। এটা একেবারে বিরান প্রান্তরের মাঝে ভুট্টার ক্ষেত। এই ক্ষেতগুলো হচ্ছে পাশে যে গ্রাম দেখলাম ওই গ্রামের ক্ষেত হতে পারে। তবে নদী ভাঙ্গনের ভয়াল গ্রাসে এই যে দেখেন একেবারে ভুট্টার ক্ষেতের মাঝখান থেকে নদী এখানে ভাঙছে। অর্থাৎ যে ক্ষেত এই বছর করা হবে, এই সিজনে করা হবে, সেটার ফসলও যে পুরোপুরি তোলা যাবে এখানে সে গ্যারান্টি কিন্তু নাই। এলাকার লোকজনের ভোগান্তির কথা বাদ দিয়ে একজন পর্যটক হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তবে আমি বলবো নদীমাতৃক বাংলার স্বরূপ দেখতে এমন নৌ ভ্রমণ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আমরা সানন্দবাড়ি ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে, অ্যাকশন ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না, ওই গ্রামটা হচ্ছে মোল্লার চর গ্রাম। আর এখন যে সানন্দবাড়ি ঘাটে আমরা যাচ্ছি সেটাও কিন্তু হচ্ছে মোল্লার চর ঘাট বলে। আগে মোল্লার চরের মূল ঘাট ওইটাই ছিল। ভাঙতে ভাঙতে নদী এতটাই ভেতরে চলে গেছে, মোল্লার চর গ্রাম এখন সানন্দবাড়ি ঘাট থেকে অনেকটা দূরে চলে গেছে। এবং বর্তমানে সানন্দবাড়ি আগের যে বাজার ছিল ওই কাছাকাছি চলে গেছে ঘাটটা। এই কারণে ওইটাকে মোল্লার চর ঘাট, সানন্দবাড়ি ঘাট দুইটাই বলে। ম্যাপে দেখতে পেলাম সানন্দবাড়ি ঘাট এখনও বেশ দূরে। তবে দুর্বল নেটওয়ার্ক আর নদীর ভাঙ্গাগড়া খেলার কারণে এসব জায়গায় ম্যাপ স্বাভাবিকভাবেই অ্যাকুরেট রেজাল্ট দেয় না। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন সময় বেলা 1টা 11:10 আমরা বালাসীঘাট থেকে রওনা করে অবশেষে পৌঁছে গেলাম মোল্লার চর ঘাট অর্থাৎ সানন্দবাড়ি ঘাটে। এই মুহূর্তে কিন্তু টুপটুপ বৃষ্টি হচ্ছে, দেখি আগে নেমে নেই। আর এই যে দূর থেকে দেখতেছিলাম এই অটোগুলা ভ্যানগুলা এতক্ষণে এখানে অলস সময় কাটাচ্ছিল। দূরে যখন দেখলো যে নৌকা সেট হচ্ছে, ঘাটে লাগবে, তখন তারাও ধোয়া মোছা করে একদম রেডি হয়ে গেছে। ঘাট কেন্দ্রিক ব্যস্ততা যেটাকে বলে। ভাই একসাথে জার্নি খুব উপভোগ করলাম। হ্যাঁ, অনেক ভালো লাগলো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বাঁধন। বাঁধন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। কোথায় কোথায় যান আপনারা এখান থেকে অটোতে? সানন্দবাড়ি বাজার। আগে তাড়াতাড়ি সানন্দবাড়ি বাজারে যাই। আচ্ছা, ভাইয়ের কাছে তো ছাতাও আছে। আমি তো এটাই ভয় পাচ্ছিলাম, যেগুলা সিএনজি কিংবা অটো ছিল ছাউনিওয়ালা, ওরা দূর দূরান্তে যাচ্ছে, বক্সিগঞ্জ যাচ্ছে, দেওয়ানগঞ্জ যাচ্ছে। আর যারা সানন্দবাড়ি বাজারে যাবে তাদের জন্য হচ্ছে এই ধরনের ভ্যানে করে ব্যবস্থা। ভালো সিএনজি নিয়ে চরের মানুষের জীবনযাপন আর চলাফেরা দেখেন ভাই, ভিডিওতে দেখে কিন্তু এই স্ট্রাগলটা ওইভাবে বোঝা যায় না। আর আমি একদিনের অতিথি এখানে ঘুরতেছি, আমি তো ভাই জাস্ট কন্টেন্ট ক্যাপচার করতেছি, এদের লাইফস্টাইল দেখতেছি। কিন্তু এই জীবন যারা যাপন করতেছেন তাদের জীবনটা আসলে অনেক কষ্টের, অনেক ভোগান্তির। কী পরিমাণ ধুলা, এখন ধুলা ধূসর দেখছেন। আর মাত্র 2 মাস পরে বর্ষাকাল চলে আসবে ঠিকঠাক, তখন এখন যে জায়গাগুলোতে যাচ্ছি এই জায়গাগুলো কিন্তু একবারে পানির নিচে থাকবে।
এই যে ফসলের ক্ষেত, পেছনে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, এগুলা সব মরিচ ক্ষেত, এগুলা সব হচ্ছে পানির নিচে চলে যাবে। আমরা কিন্তু এখন গাইবান্ধার সীমানা অতিক্রম করে চলে এসেছি জামালপুরের মাঝে। পুরা নদীপথ ছিল গাইবান্ধার মাঝে, শুধুমাত্র সানন্দবাড়ির এই সেকশনটা হচ্ছে জামালপুর সাইডে। আর ভাইয়া বলতেছিলেন নৌকায় গল্প করতে করতে, উনি একবার এখানে বর্ষাকালে বিভিন্ন কাজে ওনার চলাফেরা করতে হয় এই রুটে। তো একটা জায়গায় ঘুরে গেছে, 15-20 দিন পরে ওই জায়গায় এসে আর চিনতে পারতেছে না। পরে লোকালদের কাছে শুনলো যে ওই জায়গা নাকি চলে গেছে, নদীর মধ্যে চলে গেছে। 4-5 কিলোমিটার ধরে এরকম প্রায় আধা কিলো 1 কিলো ভাঙছিল, তাই না ভাইয়া? মানে জায়গা যে চেনা যায় না। যদি আপনারা বর্ষাকালে আসেন, চরের মানুষের স্ট্রাগল অবর্ণনীয়। সানন্দবাড়ি বাজারে পৌঁছার পরে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা দোকানের পাশে আশ্রয় নিয়েছি। কোনো একটা ভালো রেস্টুরেন্টে যে উঠবো সেই সময়টুকু পেলাম না। অটো থেকে, ভ্যান থেকে নামার পরেই আর কি এরকম অবস্থা। দেখা যাক অবস্থা কেমন হয়। এখান থেকে কিন্তু ভারত সীমান্ত খুবই নিকটে। দেখলাম 6-7 কিলোমিটার পর থেকে ইন্ডিয়া বর্ডার শুরু হয়ে গেছে, মেঘালয় সাইড শুরু হয়ে গেছে। আধা ঘন্টার মতো তুমুল বৃষ্টি হয়ে নিল। ক্ষুধা লেগে গেছে, তবে এতক্ষণ এক পাও নড়ার উপায় ছিল না। লোকালদের কাছে জানলাম যে এখানে সব ধরনের হোটেল, মানে এই হোটেলটার খাবার দাবার নাকি ভালো। দেখি ভেতরে যাই। ভাই খাবার কি আছে? খাওয়া দাওয়া শেষ করে সানন্দবাড়ি বাজারটা হেঁটে হেঁটে দেখছিলাম। এই মুহূর্তে কিন্তু আবহাওয়া অনেকটাই ভালো। আর এই পাশে হচ্ছে ওনাদের পুলিশ ফাঁড়ি। আর লোকালদের কাছে জানলাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে রৌমারিতে, অর্থাৎ কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের এই পাশটায় যে জনপদ, সেই রৌমারি আপনারা চলে যেতে পারবেন এই রাস্তা ধরে গেলে। এই ভ্রমণে আমি আপাতত কুড়িগ্রামের দিকে যাচ্ছি না। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো গাইবান্ধার চর জনপদ মোল্লার চর। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।